আজ আমাদের চার্চে মানব পাচার বিরোধী সচেতন সভা অনুষ্ঠিত হলো। মানব পাচার এক ভয়ঙ্কর অপরাধ। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এটা থামাতে। খ্রিস্ট আমাদের শিখিয়েছেন ভালোবাসা ও মানবতার বার্তা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, মানব পাচারকে না বলবো, ভুক্তভোগীদের পাশে দাঁড়াবো। ঈশ্বর আমাদের এই কাজে শক্তি ও আশীর্বাদ দেন। মানব পাচার বিরোধী কার্যক্রম। আর আপনাদের মনে হয়তো এই যে প্রশ্নটা জানতেই পারে যে এই ধর্মীয় জিনিসটাকে বাদ দিয়ে অন্য কিছু আবার কেন শুরু করবি, তাই না? তো এই প্রসঙ্গে আমি বলি যে অতীত কিন্তু আমাদের কাছে উদাহরণ হয়ে আছে যে যারা খ্রিস্টানরা ওরা কিন্তু সেবা কাজ করে। যিশু সেবা কাজ করতো, কি আছে যিশু সেবা কাজ করতো। তো সেই কারণে প্রায় সবাই সমস্ত খ্রিস্টান ইনস্টিটিউট অর্গানাইজেশন সবাই কিন্তু এই সেবা কার্যটা ক্যারি করে। জানা কেউ বা ঈশ্বরের বাক্য দেওয়ার মাধ্যমে তারা সেবা কাজ করে, কেউ বা এরকম সামাজিক কাজ করে তারা সেবা কাজ করে। তো ডায়োসিস অফ দুর্গাপুর এইরকম কিছু সেবা কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে মানব পাচার বিরোধী কার্যক্রম বা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং প্রোগ্রাম। তো আপনারা সিএনআই এর লোগোটা কোনোদিনও খেয়াল করেছেন? মানে মনে পড়ছে আপনাদের কাছে সিএনআই এর লোগোটা হয়তো আমাদের ব্যানারে আছে, এই লোগোটা। এখানে নিচে কয়েকটা লেখা আছে, ইউনিটি উইটনেস সার্ভিস। ওই আজকে আমরা যেটার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এই সার্ভিসের আন্ডারে। আমরা সার্ভিস করছি, সার্ভিস দিচ্ছি। আমাদের অনেক ইনস্টিটিউট আছে, হ্যাঁ, সেন্ট মাইকেলস ক্রিশ্চিয়ান কলেজ, হ্যাঁ, মিশন গার্লস কলেজিয়েট স্কুল, এরাও কিন্তু সবাই সার্ভিস দিচ্ছে। এরাও কিন্তু সেই সোশ্যাল সার্ভিসটাকে দিচ্ছে। সুতরাং আমরা প্রায় একই জিনিস করছি এবং সেটা কার থ্রু দিয়ে? ডায়োসিস অফ দুর্গাপুরের থ্রু দিয়ে। তো যাই হোক, এটা আমাদের ছোট একটা ইনস্ট্রাকশন। আর একটা জিনিস যেটা আমরা আজকের বিষয়টাকে আলোচনা করতে চাইছি, যেটার যে কারণে, সেটা হচ্ছে মানব পাচার বিষয়টা কিন্তু ছোট একটা জিনিস। আপনাদের কাছে কয়েকটা তথ্য আমি তুলে ধরি। 2020 সালে যখন করোনা আসে, কোভিড-19 এর পর একটা সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষাতে এটা দেখা গিয়েছিল যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলা পাচারের দিক থেকে দ্বিতীয় নম্বরে ছিল। পাচারের দিক থেকে দ্বিতীয় নম্বরে 24 পরগনার পর। 24 পরগনা একটা বর্ডার এরিয়া, সেখানে পাচার সবসময় হয়, হামেশাই হয়, মানে ওইটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু তার সাথেও কিন্তু বাঁকুড়া জেলা কিন্তু উঠে এসেছিল, সেটাও অপনম্বরস্থানে দ্বিতীয় নম্বর। আর এইটা বলার উদ্দেশ্যটা এটাই যে বিশ্বেরও একটা দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে মানব পাচার। প্রথমটা বেআইনি অস্ত্র কারবার,
দ্বিতীয়টা হচ্ছে মানব বিশ্বের তাবৎ দেশ কিন্তু এর বিরুদ্ধে লড়াই করছে। অনেক সরকারি সংস্থা এর পিছনে লেগে রয়েছে যাতে এই জিনিসটাকে আটকানো হয়। তো এই মানব পাচার জিনিসটা কি? মানব পাচার সবাই অনেকেই বলে, অনেকে হয়তো জানে ঠিকঠাক কিছু, হ্যাঁ অনেকে হয়তো তাদের সামনে হয়েও থাকে, কিংবা কেউ হয়তো জানেও না, এমনও লোক আছে। তো মানব পাচার জিনিসটা কি? মানব পাচার হচ্ছে এমন একটা অপরাধ যেটাতে কোনো একটা ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হয়, সেটাকে পাচার করা হয়। আইন সেটা যদি আইনগতভাবে হয় সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ তার মধ্যে অনেক কিছু লস থাকবে, অনেক কিছু ওকে ফলো করতে হবে, তবে সেটা আইনত। কিন্তু যেটা বেআইনি হয়ে যায় সেটাই অপরাধের লিস্টে ঢুকে যায়। তো আমাদের কাছে এই মানব পাচার কিন্তু অনেক রকমের হয়ে থাকে। নারী পাচার হয়, শিশু পাচার হয়, শিশুদেরকে সব থেকে বেশি পাচার করা হয়। সব থেকে বেশি পাচারের মানে সহজতম কাজ হচ্ছে শিশুকে পাচার। তাহলে এই বিষয়গুলো যেমন আছে সেরকম শ্রমিককে পাচার করা হয়, হ্যাঁ একজন পূর্ণবয়স্ক মানুষকে পাচার করে দেওয়া হয়। কোনো একটা অর্থলোভী একজনের কাছে মানে একজন সে কোনো একটা মানুষকে পাচার করে তার কাছ থেকে মুনাফা তুলে। তো আজকের বিষয়টা আমরা কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো, কারণ আমরা নারী এবং শিশু এই দুটোকে বেশ করে বলবো। তো প্রথমে নারী পাচার এমন একটা জিনিস, সেখান থেকে নারী পাচার করে অনেক যারা পাচারকারী তারা কিন্তু অনেক বেশি মুনাফা পায়। অনেক বেশি মুনাফা পায় বলতে তাদের কাছ থেকে যে আউটপুটটা তারা পাবে সেটাকে ব্যবহার করে কিন্তু অনেক বেশি মুনাফা তারা অর্জন করতে পারে। আপনারা গত নভেম্বর মাসে হয়তো পেপার সম্ভবত 19 কি 20 তারিখ এরকমের একটা পেপার ছিল, 19, 20, 21 নভেম্বর মাসে। ওখানে একটা আনন্দবাজারে একটা খবর দিয়েছিল যে 24 পরগনার একটা টোটো চালক সে মানব পাচার করে 11 কোটি টাকা কামাইছে। মানব পাচার করে 11 কোটি টাকা সে ইনকাম করেছে। এবার বিষয়টাকে একবার মাথার মধ্যে একটু খাটিয়ে দেখুন। 11 কোটি টাকা, টাকাটা 1-2 টাকার মধ্যে না, কতটা সে পাচার করেছে, কত মানুষকে সে পাচার করেছে। শেষে সেই ব্যক্তিটিকে ধরা হয় এবং ধরে তার কাছ থেকে সমস্ত প্রমাণ পাওয়া যায় এবং সে স্বীকার করে যে এত টাকা আমি ইনকাম করেছি পাচার করে। এইরকম করে তার কাছ থেকে এটাও জানা যায় যে তার কাছ থেকে যতজনকে পাচার করেছিল তার বেশিরভাগ ছিল নারীরা। অর্থাৎ সে তার বাড়ি হচ্ছে ওই 24 পরগনার একদম বর্ডার লাগোয়া এলাকায়, সেখানে বাংলাদেশের মেয়েদেরকে এনেছে ভারতবর্ষে পাচার করত। হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মুম্বাই, আহমেদাবাদ এরকম জায়গায় সে পাচার করে করে সে ওই মুনাফাটা কামিয়েছিল। দ্বিতীয়ত এই পাচারে এই নারীদেরকে কিন্তু অনেক কাজে লাগানো হয়। তাদের শারীরিক কত কাজে তাদেরকে ব্যবহার করা হয়, তাদের শ্রমকে ব্যবহার করা হয়, হ্যাঁ তাদের সৌন্দর্যকে ব্যবহার করা হয়, হ্যাঁ এইগুলোকে ব্যবহার করে এই পাচারকারীরা কিন্তু অনেক টাকা কামায়। সেই সাথে আপনারা আমাদের এই ইয়েতে দেখবেন দাসত্ব, শেষে লেখা আছে দাসত্ব।
এই জিনিসটা কিন্তু আমাদের এই পশ্চিম ভারতে কিন্তু প্রচুর রূপে এখনো আছে। দাসত্ব করানো হয়। তো একজন ছোট মানুষ, একটা বাচ্চা যতটা কাজ করবে তার থেকে একটা নারী তার থেকে অনেক গুণ বেশি কাজ করবে। বীরভূমের একটা মহিলা পাচার হয়েছিলেন, হ্যাঁ, আহমেদাবাদে। তো ওনাকে যখন করা হয়, যখন উদ্ধার করে তাকে জিজ্ঞেস করা হয়, দিয়ে ও বলতো যে আমাকে 22 ঘন্টা কাজ করানো হয়েছে, 2 ঘন্টা আমি রেস্টের সুযোগ পেতাম, কোনোদিন না সেটাও পেতাম। ভাবুন, 22 ঘন্টা তাকে কাজ করতে হতো, 2 ঘন্টা সে রেস্টের সুযোগ পেত, বিশ্রামের সুযোগ পেত। সেটা কোনোদিন ভাগ্য ভালো থাকলে সে সেটা পেত। আমাদের এইটা আজকে বলার উদ্দেশ্য এটাই যে আপনার শরীর, আপনার শ্রম, সেটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, তারও কিছু দাম আছে। এবং আপনার শুধু ফালতু আপনি কেন করবেন, বা একজনের ইচ্ছার বিরুদ্ধে আপনি কেন করবেন, তাই না? তো এইগুলোকে আমাদেরকে আটকাতে হবে। আর এইগুলো আটকানোর জন্য কিন্তু এইগুলো আমাদেরকেই সচেতন হতে হবে। যখন কোনো একটা জায়গায় হয়তো ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হওয়ার সময় কি না, আমরা প্রথমে মশারিটাকে টাঙিয়ে নিই যেন মশাটা আমাকে না কামড়ায়, আমার যাতে ডেঙ্গুটা না হয়। কখনো আমরা চাইবো না যে সেই মশাটা আমাকে কামড়ে আমার ডেঙ্গু হোক, তারপরে আমি হাসপাতালে যাবো, ওষুধ খেয়ে আবার ঠিক হয়ে যাবে। এটা আমরা কখনো চাই না, আমরা আগে থেকে সচেতন হয়ে নিই। এরকম কিন্তু উদাহরণ আমাদের কাছে অনেক আছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের যে শিশু পাচার। শিশুদেরকে পাচার করাটা কিন্তু সব থেকে সোজা। ওই 5 টাকা 10 টাকার একটা চকলেট বিস্কুটের মধ্যে ওদেরকে পাচার করা হয়ে যায়। এই বিষয়টা খুব খেয়াল রাখার মতো বিষয়, কারণ বর্তমানে পাচারকারীরা কিন্তু খুবই সুযোগ সন্ধানী হয় এবং এদেরকে কিন্তু সবাই বেশি এর মধ্যে রাখে, র্যাডারের মধ্যে রাখে, যাতে এই শিশুদেরকে তাড়াতাড়ি টোপ দিয়ে তাড়াতাড়ি তুলে নেওয়া যায়। বাঁকুড়ার আপনারা এই জয়পুর কতুলপুর দিকে, ওইদিকে হয়তো আপনাদের যদি পরিচিত কেউ দিকে থাকে, সেই দিকে কিন্তু এইরকম বাচ্চাদের অনেক পাচার করেছে, যারা হুগলির ওই সাইড থেকে এসে, হ্যাঁ, কলকাতা দিয়ে ভায়া কলকাতা হয়ে তারা বাইরে পাঠিয়ে দিত, হরিয়ানা, এই হায়দ্রাবাদ ওই সাইডটা। এমনকি তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকেও কেটে বের করে বিক্রি করে দেওয়া। কিছুদিন আগে আপনাদের কাছে হয়তো অনেকে হয়তো দেখেছেন, কিছু ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে খুব ভাইরাল হয়ে গেছে মিডিয়াতে, যে একটা ছেলে বেঁচে আছে, ছেলেটা তার মধ্যেই তার চামড়াটাকে কাটছে কোনো এক ব্যক্তি, এবং সেই জীবন্ত অবস্থায় সে চেঁচাচ্ছে, কিন্তু সে কিছু করতে পারছে না, তাকে বেঁধে রাখা হয়েছে। সেই অবস্থাতেই তার পেট কেটে তার সেই কিডনিটাকে বের করে নিয়ে সংরক্ষণ করা হয়েছে। খুব ভাইরাল হয়ে গেছিল। আমি প্রথম যখন দেখি ভয়ে গা শিউরে উঠেছিল, এতটাই ভয়ঙ্কর ছিল। জীবন্ত অবস্থায় কোনো একটা মানুষের চামড়া কেটে, তার অস্থি কেটে, সেই অঙ্গ প্রত্যঙ্গকে বের করে বিক্রি করার জন্য রেডি করা হচ্ছে। কোনো একটা হাসপাতালে বৃত্তশালী একটা লোক ভর্তি আছে, তার কিডনির প্রয়োজন, হ্যাঁ, তার প্রচুর টাকা, 40 লাখ টাকা একটা কিডনিতে সে দেবে বলেছে, দিয়ে তাকে বিক্রি করে দেওয়া হলো। 40 লাখ টাকা ওর অ্যাকাউন্টে এসে ঢুকে গেল। অথচ তাকে কি করতে হলো, ওই একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যেতে হলো 10 টাকার বিনিময়ে। ভয়ঙ্কর লাগে। আমারও, আমি যখন এই জিনিসগুলো বলি না, আমারও মানে আমিও ভাবতে বলি,
জিনিসটা এইরকম হলে কিরকম হয়, মানে জিনিসটা আমার চোখের সামনে তখন ভেসে ওঠে যে এইরকম করে যখন পাচার করা হয় তখন তার প্রতি কি ঘটে, ভয়ঙ্কর শুনতে লাগে। তো এইসব জিনিসগুলোকে আমরা মাথার মধ্যে রাখবো, এইসব বাচ্চাদেরকে আমরা নিজেদের কাছে রাখবো, সব সময় চোখের সামনে রাখবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি, এখনকার দিনে বাচ্চাদেরকে বলানোর জন্য মোবাইলটাকে ওর হাতে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তাদের বন্ধু হতে পারছি, মোবাইলটাই বন্ধু হয়ে গেছে, মা বাবা কিন্তু বন্ধু হয়। এটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে, এটা কিন্তু হচ্ছে, তাই না? সেই কারণে আমি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে এটাই বলবো যে মোবাইলটা নয়, আপনারা বন্ধু হন। আপনারা যতই বন্ধু হবেন তারা আপনাদেরকে বলতে সাহস পাবে, আপনাদেরকে ততটাই বলতে পারবে। সে যদি কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন যদি হয়, সে আপনাকে খোলা মনে বলতে পারে। সে তো মোবাইলকে বলতে পারবে না, মোবাইলটা তার প্রতিকারও করে দিতে পারবে। কাজেই আপনাদের যদি বাচ্চা থাকে, আপনাদের প্রতিবেশী কেউ যদি থাকে সেইরকম, তাদেরকে এখন থেকে সাবধান করে রাখুন, এখন থেকে বলে রাখুন তারা যাতে সাবধান হয়, সচেতন হয়। কারণ একটা বাচ্চার জীবনের মূল্য তার মা বাবার কাছে মানে অপরিসীম, ভাষায় প্রকাশ করা যায়। তাই আপনিও চাইবেন না যাতে সেই বাচ্চাটি তাদের কাছ থেকে হারিয়ে যায় বা আপনার চোখের সামনে থেকে সে চলে যায়, আপনাদের বাড়ির বাচ্চা যাতে কোথাও সে পাচার না হয়। এইরকম কিন্তু আমাদের সামনে এখন এই মুহূর্তে ঘটে যাচ্ছে। ওই পাচারকারীদের যে নেটওয়ার্কটা না, সেটা খুবই স্ট্রং, কিন্তু তাদের সাথে যদি লড়তে হয় তাহলে আমাদেরকে নিজেদেরকে সাবধান থাকতে হবে। তো আমি এই কয়েকটা পয়েন্টের উপর বেশ করে বললাম, আপনারা কিছু প্রায় সমস্তটাই বুঝতে পেরে গেছেন। আরো কিছু জিনিস আমাদের সামনে হয়, আমি বাদুবাবুকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আর বাদুবাবু সম্বন্ধে কিছু বলি, ওনার সাথে আমার অনেক দিন থেকেই আমি পরিচিত। আর উনি যখন তিনি পৌরোহিত্যে আসেন তার আগে কিন্তু এই সেবা কার্যটির মাধ্যমে কিন্তু তিনি তার শুরু করেছেন, সেবা কার্যের মধ্যে দিয়েই তিনি তার ক্যারিয়ারটা শুরু করেছেন। তিনি মানব পাচারেরই একজন হিসেবে ছিলেন বালুরঘাট অঞ্চলে, এবং উনি আমাদের থেকেও বেশি কাজ করেছেন। আমরা এখনো 1 বছর কাজ করিনি, উনি থেকেও বেশি কাজ করেছেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তাই আমি ওকে অনুরোধ করবো আমরা মানব পাচার নিয়ে অনেক কিছু শুনলাম। মানব পাচার কি হয় বৃত্তান্ত আমরা শুনেছি। আমি শর্ট করে বলবো, বেশি লেন্দি করার ইচ্ছা নেই, অনেক হয়ে গেছে, অনেক সময় আমরা আমি এটাই বলতে চাই, পাচার বলছেন তারা পাচার হবে এটা তো আমরা জানি। সব 0 থেকে ধরুন আপনি 80 বছরেও পাচার হতে পারে, এটার কোনো এজ লিমিট নেই। আর দ্বিতীয়ত হচ্ছে কে পাচার করবে, এরকম অনেক সময় ভাবি, বা কেন পাচার করবে। এটা সহজভাবে যদি আমি বলতে চাই, এই যে পলাশ আরামি, আমাদের হেড হচ্ছে রাজাদা বা ডায়াসিস, আমরা ওদের আন্ডারে কাজ করছি, আমাদেরকে কাজ দেখাতেই হবে, কাজ করতেই হবে। হ্যাঁ, মাসে ধরুন কয়েকটা প্রোগ্রাম আমাদেরকে করতেই হবে। সেই রকমই যারা পাচার কাজে যুক্ত আছে তাদেরও হেড আছে। ভাই তুমি আমার নিচে কাজ করছো, তোমাকে যেই করে হোক, যেই কোনো কৌশলে হোক, তোমাকে পাচার করতেই হবে। ঠিক 1 মাসে ওদেরকে টার্গেট দেওয়া হয়, এত তোমাকে কোনো করে হোক তোমাকে পাচার করতে হবে। তাহলে ওরা তো পাচার বেরিয়ে পড়বে। ধরুন আপনাদের গ্রামে আসবে, আমাদের গ্রামে আসবে, তো তাদের কাছ থেকে কি করে বাঁচবে?
তাদের কাছ থেকে বাঁচা যায়। প্রথম হচ্ছে অচেনা ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকবে। অচেনা ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকবে। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমরা শুনে থাকি অনেকেই জব অফার করে, আর আমাদের সেই জবের প্রয়োজন আছে, আর তারা স্টাডি করে নেয়। আমি যে ফিল্ডে নামবো কিনা সেই ফিল্ডে আমার যথেষ্ট জ্ঞান হওয়া দরকার, তাই না? আমি ধরুন পুরোহিতে এসেছি, আমি কোর্স ডিগ্রি করেছি, তারপর না এসেছি। সেই রকমের যারা বাঁচার দ্বারা যুক্ত আছে তাদেরও একটা না একটা কয়েকটা ট্যালেন্ট আছে, কি করে লোককে ঠান্ডা ফেলা যায়, কি করে অ্যাট্রাক্ট করা যায়, কি করে আমাদের পকেটে বা ঝোলায় আমরা ভরতে পারি। ধরুন অনেক সময় অনেক জনের কাছে অনেকভাবে অ্যাপ্রোচ করে, অনেক জনকে যাদের চাকরি দরকার আছে তাদের চাকরি প্রপোজাল দিল, তোমার তো একটা মেয়ে আছে কি ছেলে আছে, আমরা একটা চাকরি, আমাদের একটা প্রতিষ্ঠান, আমরা ভালো চাকরি দিই, অনেক এই কয়েকশো ছেলে মেয়েকে চাকরি দিয়েছি এবং তারা উপকৃত হয়েছে। এটা হচ্ছে তার মুখের কাজ। মুখে বলছে, আপনি বিশ্বাস করে নিচ্ছেন, আপনার মেয়েকে বা ছেলেকে পাঠিয়ে দিলেন, তারপর কি হবে? অনেক ভয়ানক কিছু হতে পারে। সেই জন্য যখনই আননোন পারসনকে দেখছেন দূরে থাকবেন, এড়িয়ে চলবেন। আর যদি কিছু জোর জবরদস্তি করে তাহলে আপনারা আমরা কি করে বাঁচতে পারি সেটা তো হয়তো আপনারা জানবেনই, যে আমরা ডাকতে পারি কাউকে বা কাউকে ইনফরমেশন দিতে পারি যে এই লোকটা এসছে, এরকম আমাদের প্রপোজাল নিচ্ছে, এই করছে, অনেক কিছু আপনারা প্রোটেস্ট করতে পারেন। তো মেন কথা হচ্ছে আপনারা আননোন পারসনের কাছ থেকে দূরে থাকবেন, তাড়াতাড়ি মিশবেন না, তাড়াতাড়ি বিশ্বাস করবেন না। আর যদি বিশ্বাস করেন তার সমস্ত ডিটেলস নিয়ে নেবেন, তার আধার কার্ড থেকে শুরু করে। এখন কিন্তু ওগুলো খুব একটা বিশ্বাস করার যোগ্য নয়, কেননা সব কিছু জাল করা যায়। হ্যাঁ, আধার কার্ডও সেটাও কি করা যায়, সেটাও ডুপ্লিকেট করা যায়। আর সেই জন্য তো তাড়াতাড়ি বিশ্বাস করার কিছু নেই। আপনারা তাড়াতাড়ি যে কোনো কাজে হাত দেবেন না। বলছি, যারা তাড়াতাড়ি কাজ করে সেটা হলো শয়তানের কাজ, যারা তাড়াতাড়ি কাজ করে সেটা শয়তানের কাজ। তো সেই জন্য যারা আপনাদের কাছে আসবে, অনেক অফার নিয়ে আসবে, অনেকভাবে আপনাদেরকে ভোলানোর চেষ্টা করবে, আর সেই ভোলাতে আপনারা সঙ্গ দেবেন না, তাহলেই আমরা বাঁচতে পারবো। আপনাদের বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন, আপনারা সতর্ক সচেতন হবেন, আর তাহলেই যারা এই পাচার কাজে যুক্ত তারা আমাদেরকে সহজভাবে পাচার করতে পারবে না। সেই জন্য আমরা আগে থেকে যেন সতর্ক হয়ে থাকি, সেভাবে আমরা চললে আমাদেরকে সহজে কেউ পাচার করতে পারবে না। কিছু বলবো না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কিছু প্রশ্ন থাকে বা ফিডব্যাক, যে এই প্রোগ্রামটা কেমন লাগলো, এটা দরকার, কতটা দরকার আছে, এগুলো যদি একটু বলতেন। ফিডব্যাক আমরা তো বললাম বাচ্চা এই হয় এই হয় এই হয়, ওখান থেকে কি করে বাঁচবেন, আপনারা সাবধান থাকবেন, আননোন পারসনের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন, এইভাবে কিন্তু বাঁচানো যায়। আপনারা কি জানতে চান বা কিছু প্রশ্ন বা ফিডব্যাক, তার সঙ্গে অনেক কিছু আছে, কিন্তু আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বাল্য বিবাহ যেমন আছে, অনেক কিছু আছে, এই হ্যান্ডবিলে অনেক কিছু লেখা আছে, আপনারা ভালো করে পড়বেন এবং বুঝতে পারবেন যে বিষয়টা অনেক ডেঞ্জার বিষয়, আমরা সহজভাবে দিতে পারি না। হ্যাঁ, অনেক ফিডব্যাক দরকার আছে কিনা, ডায়াসিস ঠিক কাজ করছে কিনা, কিভাবে করলে কি হয়, যেমন ওই প্রাইভেট গ্রুপগুলো দেখায়, অনেক কিছু দেখায়, আমাদেরকে সাবধান যেন আমরা হই, সতর্ক বার্তা দেয়। সেই জন্য ডায়াসিস এটা সতর্ক করার জন্যই করছে। আমরা সতর্ক হলে যদি পাচার হয় খুব কম হবে, আর যদি আমরা পাচার তারাই হবে যারা অসতর্ক থাকবে, যারা অসচেতন থাকবে তারাই পাচার হবে, যারা সচেতন থাকবে তারা কোনোদিন পাচার হবে।
যাই হোক আমরা দীর্ঘায়িত করবো না, তাহলে আমরা শেষ করছি। আপনারা সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমরা কামনা করি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিতে দেবো। আজকে প্রোগ্রামে তুমি প্রথম থেকে শেষ আমাদের পরিচালনা দান করেছো প্রভু। এটা ডায়াসিসের উদ্যোগ আর এটা সত্যি প্রয়োজন আছে প্রভু আমাদের সমাজে, কেননা আজ আমরা আমাদের সমাজে অনেক লোককে ঠকতে দেখেছি, অনেক লোককে আমরা মরে যেতে দেখেছি প্রভু অন্যায়ভাবে, অনেক লোককে আমরা দেখেছি নির্যাতন হতে, অনেক জনকে আমরা দেখেছি প্রভু অনেকভাবে হেনস্থা হতে। প্রভু আমাদেরকে ব্যবহার করো। শাস্ত্র বলে এই কাল মন্দ, আর সেই জন্য আমাদেরকে বুদ্ধিমানের মতো, বুদ্ধি লোকের মতো চলতে হবে। এই কাল মন্দ প্রভু আমাদেরকে যে সতর্ক বার্তা তুমি দিলে, সেই জ্ঞানে আমাদেরকে আরো পরিপূর্ণ করো, আমরা যেন আগাম বুঝতে পারি আমাদের সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। তুমি আমাদেরকে ইনফরমেশন দাও প্রভু, আমাদের চার্চকে সুরক্ষিত রাখো, আমাদের চার্চের সমস্ত সদস্যকে তুমি সুরক্ষা রাখো প্রভু। এই অন্যায় কাজের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি, তার সঙ্গে সঙ্গে এই অসাধু কাজে যেন আমরা জড়িয়ে না পড়ি, আর কাজে পা না দিই প্রভু। তুমি আমাদেরকে জ্ঞানে পরিপূর্ণ করো, যেন আমরা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করতে পারি এবং তাদের কাছ থেকে দূরত্ব মেনটেন করতে পারি। শুধু আমরা নয় প্রভু, তুমি বলেছো তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। হে প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো আর তুমি চাও আমরা যেন আমাদের প্রতিবেশীর জন্য চিন্তা করি, তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, প্রেম করি প্রভু। আমরা শুনলাম আজকে বিষয়টা, শুধু তাই নয়, যেন আমরা একে অপরের সাহায্যের জন্য ব্যবহার হতে পারি। তুমি আমাদের সকলকে ব্যবহার করো, যে বার্তা পেয়েছি সেই বার্তা যেন আমরা ছড়াতে পারি এবং সকল মানব জাতিকে আমরা খারাপের পথ থেকে উদ্ধার করতে পারি, রক্ষা করতে পারি। আপনি সময়ের ভার তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই। জয় যীশু।